গ্রামের নাম শান্তিপুর। সেই গ্রামে বাস করত এক মা আর তার দুই ছেলে আকাশ ও রোহিত। অনেক কষ্টে তাদের দিন কাটছিল। একদিন দুই ভাই বারান্দায় বসেছিল, মা উঠানে কাজ করছিল। এইভাবে আর কতদিন চলবে? ঘরের চাল শেষ হয়ে গেছে, মানুষের বাড়ি থেকে আর এত ধার করে পারছি না। তোরা দুই ভাই থাকতে এইভাবে মানুষের কাছ থেকে ধার করে সংসার চালাতে হয়। মায়ের মুখে এই কথা শুনে দুই ভাই বারান্দায় বসে চিন্তা করতে লাগলো। তুই বল, এখন কি করতে পারি? আচ্ছা দাদা, কি করা যায় কিছুই তো খুঁজে পাচ্ছি না। তুই একটু ভেবে দেখ, আমার মাথায় কিছুই আসছে না। তোর মাথায় তো গোবর ভরা, খাওয়া ছাড়া আর কিছু আসে না তোর মাথায়। আচ্ছা শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমাদের বাড়ির পাশে যে আবাদ জমি, ওইখানে ধান চাষ করা যায়। দাদা, ওই জমিতে কি ফসল ফলাতে পারবো? চেষ্টা করলে সবই সম্ভব। চেষ্টা করব। বাড়ি বসে থাকার চেয়ে একবার দেখি না কিছু হয় কিনা। আচ্ছা, তোরা দুই ভাই এই জমিতে ধানের চাষের কাজটা করতে পারিস। তারা দুই ভাই মায়ের কথা শুনে পরের দিন সকালে জমির কাছে গেল। দাদা, ধান চাষ যখন করব তাহলে জমি ভাগ করি। আলাদাভাবে চাষ করলেই ভালো, যার ফসল সেই নেব। তুই যেটা ভালো মনে করবি তাই করব। পরদিন দুই ভাই মিলে জমি ভাগ করে জমিতে কোদাল জ্বালাতে থাকে। দুপুর পর্যন্ত বেশ পরিশ্রম করে তারা জমি প্রস্তুত করলো। যাক, একটু কষ্ট হলেও জমিটা চাষ হয়ে গেল। এখন বীজ ফেলতে হবে। দাদা, চল তাহলে, আজ আর জমিতে থেকে লাভ নেই, বাজার থেকে বীজ নিয়ে আসি। পরদিন বিকেলে দুই ভাই জমির পাশে দাঁড়িয়ে আছে। জমিতে বীজ লাগানো হয়ে গেছে, তাই বেশ খুশি দুজনেই। মনে হচ্ছে আমাদের আর দারিদ্র্যের জন্য কষ্ট পেতে হবে না। হ্যাঁ, এই ফসল থেকেই আমরা বেশ আরামে চলতে পারবো। এরপর কেটে যায় বেশ অনেক দিন। জমিতে এতদিনে ফসল ভরে গেছে। চল তো রোহিত, অনেকদিন জমির কাছে যাওয়া হয় না। আজ গিয়ে দেখি ফসলের কি অবস্থা। হ্যাঁ দাদা, ভালো কথা মনে করেছো। চলো গিয়ে দেখি জমির কি অবস্থা। দুই ভাই এবার জমির কাছে গেল। জমির কাছে গিয়ে দেখে বড় ভাইয়ের জমিতে ভালো ফসল ফলেছে, কিন্তু ছোট ভাইয়ের জমিতে ভালো ফসল হয়নি। তাই দেখে ছোট ভাইয়ের মন খারাপ হয়ে গেল। ইস, তোর জমির ফসল তো খুব বাজে হয়েছে। থাক, মন খারাপ করিস না। যাই, আমার আবার ফসল কাটতে হবে। আয়। না দাদা, তুমি যাও, আমি পরে যাব। আচ্ছা, মন খারাপ করিস না, আমি গেলাম। রোহিত জমির পাশে মুখ গোমড়া করে বসেছিল আর একা একা বলছিল, খুব জ্ঞান দিয়ে গেলে তাই না? তোমার জমিতে বেশি ফসল হয়েছে বলে খুব দেমাগ হয়েছে। দাঁড়াও, এই দেমাগ আমি ভাঙবো। রোহিত যখন এই কথা ভাবছিল তখন হঠাৎ করে এক সাধু বাবা রোহিতকে দেখে রোহিতের দিকে এগিয়ে আসে। কে রে তুই? জমির পাশে মন খারাপ করে বসে আছিস কেন? এ কথা শুনেও রোহিত চুপ করে থাকলো। তারপর সাধু বাবা ওর কাছে আসলো আর বলল, তোর কি হয়েছে? তুই এই মাঠের পাশে বসে আছিস কেন মুখ গোমড়া করে? রোহিত সব ঘটনা সাধু বাবাকে খুলে বলল। শুনে সাধু বাবাও একটু কষ্ট পেল আর সে রোহিতকে সান্ত্বনা দিয়ে বলল, আচ্ছা, এবার বুঝলাম তোর গোমড়া মুখ করে বসে থাকার কারণ। আচ্ছা, তুই এখন কি চাস বল। সাধু বাবা, আমাকে এমন কিছু দিন যাতে ওর ধান নষ্ট হয়ে যায়। দিতে পারি, কিন্তু তাতে আমার কি লাভ হবে? আমি যে লাভ ছাড়া কোনো কাজ করি না। আপনার যত টাকা লাগে আমি দেব। আমার যতটুকু ফসল হয়েছে দরকার হলে সব দিয়ে দেব। তারপরেও এই অপমানের বদলা নিতে চাই। ঠিক তখনই জমির পাশ দিয়ে আকাশের বন্ধু মানব যাচ্ছিল। তখন ওই সাধু বাবা আর রোহিতকে দেখে তার মনে সন্দেহ হলো। মানব মনে মনে চিন্তা করলো ওদের কথা আড়ালে বসে শুনতে হবে। মানব ওদের কাছে গেল আর একটা গাছের আড়ালে বসে সব শুনতে শুরু করলো। আচ্ছা সাধু বাবা, তাহলে ওই ওষুধ আমাকে দিন।
যে ওষুধ দিয়ে ওর সব ধান নষ্ট করে দিতে পারবো। আচ্ছা, এই নাও, তবে আমার কথাটা মনে থাকে যেন। রোহিত সাধু বাবার থেকে ওষুধ নিয়ে ফসলের জমিতে ছিটিয়ে দিল, আর সাথে সাথে ফসল নষ্ট হয়ে যেতে শুরু করলো। আর দেরি না করে রোহিত বাড়ি চলে গেল। বিকেলে আকাশ রোহিতকে বলল, চল রোহিত, জমির কাছে যাই, ধান কাটতে হবে। না, আমি যাব না, তুমি যাও। আচ্ছা, বুঝতে পেরেছি, মন খারাপ তাই না? আচ্ছা, তোর যেতে হবে না, আমি একাই যাচ্ছি। এই বলে আকাশ একটা কাস্তে নিয়ে জমির কাছে গেল, আর গিয়ে দেখে সব ফসল নষ্ট হয়ে গেছে। এই ঘটনা দেখে আকাশ অনেক ভেঙে পড়ল, কান্নাকাটি শুরু করে দিল। তখন তার বন্ধু মানব পাশ দিয়ে যাচ্ছিল। আকাশকে কাঁদতে দেখে সে আকাশের কাছে সব খুলে বলল। আকাশ তখন চিন্তা করলো, ভেঙে পড়লে চলবে না, আবার মাঠে চাষ করতে হবে, ফসল ফলাতে হবে। এই চিন্তা করে আকাশ বাড়ি চলে গেল। রোহিত, আমার সর্বনাশ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে আমার। কি হয়েছে দাদা তোমার? আমার জমির সব ফসল পুড়ে শেষ হয়ে গেছে। আমার জমিতে এত ভালো ফসল ছিল, কিন্তু কেন নষ্ট হয়ে গেল বুঝতে পারলাম না। আমাদের কারো জমির ফসলই ফললো না, তোমার জমির ফসল ফলেও নষ্ট হয়ে গেল। আমাদের থেমে থাকলে চলবে না, এবার আমরা দুজনে একসাথে জমি চাষ করব। হ্যাঁ, সেটাই ভালো হবে দাদা। একসাথে কষ্ট করে একসাথে জমিতে ফসল ফলাবো, এতে ফসল অনেক ভালো হবে মনে হচ্ছে। যে কথা সেই কাজ। পরদিন থেকেই ওরা জমিতে আবার কোদাল চালাতে শুরু করে দিল। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে ওরা জমিটাকে আবার বীজ বপনের জন্য প্রস্তুত করলো। রাতের বেলা আকাশ আর রোহিত খেতে বসেছে, আর পাশে বসে আছে ওদের মা। ওরা তো আগেও অনেক পরিশ্রম করলি, কিন্তু কোনো কাজ হলো না, তোদের দুজনের এই ফসল নষ্ট হয়ে গেল। এবার আমরা একসাথে পরিশ্রম করে একসাথে ফসল ফলাবো। হ্যাঁ মা, এবার আমরা ফসলের গায়ে কোনো আঁচ লাগতে দেব না। এবার নিশ্চয়ই আমাদের দারিদ্রতা দূর হবে। তাই যেন হয় বাবা, তোদের পরিশ্রম আমি আর দেখতে পাচ্ছি না। এর বেশ কিছুদিন পরের কথা। সন্ধ্যাবেলা সাধু বাবা বনের ভিতর বসে আছেন, আর একা একা বলছেন, সেদিন সেই ছেলেটাকে আমি ফসল নষ্ট করার ওষুধ দিলাম। সে বলেছিল আমাকে ফসল দিবে, কিন্তু আজ পর্যন্ত তার কোনো খবর নেই। একবার আমাকে গিয়েই দেখতে হবে। সাধু বাবা সেই জমির উদ্দেশ্যে রওনা দিল। জমির কাছে এসে দেখে সে অবাক হয়ে গেল, পুরো জমি ফসলে পরিপূর্ণ। সাধু বাবার চোখ ছানা বড়া হয়ে গেল এত ফসল দেখে। তার মানে আমাকে ফসল না দিয়ে ও আবার ফসল ফলিয়েছে। এবার তো মনে হচ্ছে না যে ওরা আলাদাভাবে চাষ করেছে, হয়তো এবার দুজনে একসাথে চাষ করেছে। এবার যা করার আমাকে করতে হবে। এই রাতের আধারে আমি সব ফসল কেটে নিয়ে এই ওষুধ ফেলে দিয়ে যাব। সবাই ভাববে আগের মতোই ফসল নষ্ট হয়ে গেছে। যেমন ভাবা তেমনি কাজ। সাধু বাবা তার ঝোলা থেকে কাস্তে বের করলো, আর জমিতে নেমে কিছু সময়ের ভেতর সব ফসল কেটে তুলে ফেলল। তারপর তার হাতে থাকা ফসল নষ্ট করার ওষুধ জমিতে দিয়ে সব ফসল নিয়ে বনের দিকে চলে গেল। আমাকে ফসল না দেওয়ার ফল এবার হাড়ে হাড়ে টের পাবি। একে অন্যকে দোষ দিয়ে দুই ভাইয়ের ভিতর দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে। পরদিন খুব ভোরে রোহিত আর আকাশ জমির কাছে আসে। জমির অবস্থা দেখে তাদের মাথায় হাত চলে যায়। হাই হাই, এ তো আবার আগের মতোই সব ফসল নষ্ট হয়ে গেল। আমাদের সব ফসল আবার শেষ হয়ে গেল, আমরা কিছু করতে পারলাম না। সৃষ্টিকর্তার এ কোন নির্মম বিচার! ঠিক তখন ছুটতে ছুটতে ওদের সামনে এসে হাজির হলো আকাশের বন্ধু মানব, আর ওদের সামনে এসে হাঁপাতে লাগলো। কি হয়েছে মানব, তুই এরকম করে হাঁপাচ্ছিস কেন? সর্বনাশ হয়ে গেছে, ওই দুষ্ট সাধু বাবা তোদের সর্বনাশ করে ফেলেছে। কি বলছো মানব দাদা? ওই সাধু বাবা কি করেছে? ওই সাধু বাবা তোমাদের সব ফসল কেটে নিয়ে বনের ভিতর জমা করেছে। আমি বনের পাশ দিয়ে হেঁটে আসছিলাম, তখন দেখি সাধু বাবা সব ফসল নিয়ে পালানোর মতলব করছে। কি এত বড় সাহস ওই সাধু বাবার!
চলো এখনই গিয়ে ওই চোর সাধু বাবাকে ধরি। ওরা তিনজনে ছুটতে ছুটতে বনের ভিতর এসে উপস্থিত হলো। সাধু বাবা তখনও পালাতে পারেনি। ওদের তিনজনকে দেখে বেশ ভয় পেয়ে যায় সাধু বাবা। বেঁধে ফেলো এই দুষ্টু সাধুকে, ওকে নিয়ে এখনই আমরা মোড়লের কাছে যাব নালিশ দিতে। হ্যাঁ, এর শাস্তি মোড়ল সাহেব দিবেন। চলো সবাই। এই ভণ্ড সাধু বাবা যে অপরাধ করেছে তার জন্য কোনো ক্ষমা নেই, ওকে শাস্তি পেতেই হবে। হ্যাঁ মোড়ল সাহেব, ও আমাদের সব ফসল নষ্ট করে দিয়েছে আর সব ফসল নিয়ে পালানোর মতলব করছিল। ওর মাথা ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে গাধার পিঠে চড়িয়ে এই গ্রাম ছাড়া করতে হবে, এটাই হলো ওর উপযুক্ত শাস্তি। মোড়ল সাহেব, আরও একজন শাস্তি পাবে। কি বলছো? আর কি আবার শাস্তি পাবে? এই সাধু বাবাকে যে প্রশ্রয় দিয়েছে তাকেও শাস্তি দিতে হবে। এই রোহিত প্রথমে সাধু বাবার কাছ থেকে ফসল নষ্ট করার ওষুধ নিয়ে আকাশের সব ফসল নষ্ট করে দেয়। এ তো আরো বড় অপরাধ, এর জন্য অবশ্যই শাস্তি পেতে হবে। হ্যাঁ মোড়ল সাহেব, আমি মস্ত বড় অপরাধ করে ফেলেছি, আমি স্বীকার করছি। এর শাস্তি স্বরূপ তুমি এবারের ফসলের কোনো অংশই পাবে না। যদি দয়া করে তোমার দাদা আকাশ তোমাকে কিছু ফসল দেয় তখনই পেতে পারো। রোহিতের আর করার কিছুই ছিল না, সে মোড়লের শাস্তি মাথা পেতে নিল। অন্যদিকে ভণ্ড সাধু বাবাকে মাথায় ঘোল ঢেলে গাধার পিঠে চড়িয়ে গ্রাম ছাড়া করা হলো। আকাশ আর রোহিত এরপর থেকে মিলেমিশে চাষাবাদ করে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।